তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। সুন্দর। যদি ভুল না করি সিনেমার গান, নায়ক কি ছিল জানি গানটা? সালমান শাহ। সালমান শাহ, শ্রদ্ধেয় সালমান শাহ। শ্রদ্ধেয় সালমান শাহ। ঠিক আছে, আমরা কিন্তু জানাচ্ছি জাহিদ, দুজনকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা জাহিদ অন্তু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার কি খবর? আমি ভালো আছি। রবিন ভাই, আপনার কি অবস্থা? এই তো ভাই ভালো। কেমন অন্তুর আছেন? সঙ্গে আমিও ভালো আছি। অন্তুর সঙ্গে আমার অনেক গান হয়েছে, কথা হয়েছে, আড্ডা হয়েছে। আপনাকে আমি ফার্স্ট টাইম পেয়েছি, অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমি পেলাম আপনাকে। তো দুজনকেই স্বাগত জানাচ্ছি। আর দর্শক থেকে বলছে, দর্শক স্বাগত জানাচ্ছি আজকে এই আড্ডায়। আমার সঙ্গে আজকে দুজন অতিথি আছে। একজন হচ্ছে সঙ্গীত শিল্পী হিসেবে যাকে আমরা চিনি, সে হচ্ছে জাহিদ অন্তু, এবং আরেকজন হচ্ছে যারা স্পোর্টস লাভার, ব্রাজিলের খুবই পছন্দ করে আর কি, তাদের কাছে খুবই পরিচিত লোক এবং নেইমারের বিজনেস পার্টনার বলি, ফ্রেন্ড বলি, আমাদের রবিন মিয়া ভাই। তো তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, আর মাঝে মাঝে হচ্ছে আজকে হচ্ছে অন্তুর গান শুনবো। আপনার কাছ থেকে এখন রবিন ভাইয়ের কাছে, রবিন ভাই দেশে আসলেন কবে? 10 দিন হয়ে গেছে অলমোস্ট। 10 দিন। আপনাকে পাওয়াই যায় না, এই দেখি আছেন, এই দেখি ব্রাজিল চলে যাচ্ছেন। কি নিয়ে এত ব্যস্ততা আপনার? কি নিয়ে ব্যস্ততা? সময় কাটে? বিজনেস করি, বিজনেস করার সুবাদে পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করা লাগে। এক এক সময় এক এক দেশে থাকি আর কি। এটার জন্য। আচ্ছা ঠিক আছে, প্রথমে যে প্রসঙ্গ দিয়ে আসবো, মাঝে মধ্যে দেখি যে আপনি ফেসবুকে খুব ক্ষিপ্ত হয়ে যান, মানুষজন অনেক কমেন্টস করে আপনাকে নিয়ে। বেসিক্যালি দেখবেন যে আমি ফেসবুকে শুরু থেকে মাঝখানে আমার 2 বছর স্টপ ছিল। হ্যাঁ। কারণ আমি যখন ফুললি কাজে কনসেন্ট্রেশন থাকি, অনেকে আমাকে ক্লেম করে যে ভাই আপনাকে মেসেজ দেই, মেসেজে উত্তর দেন নাই, মানে অনেক নেগেটিভ কথাবার্তা বলে যে একটাই আর্গুমেন্ট, কেন মেসেজের উত্তর দেয় না। আমি বলতে চাই যে একটা মানুষ যে প্রতিদিন 10-12 ঘন্টা কাজ করে, তার পক্ষে কি সম্ভব ফেসবুকের মধ্যে সারাক্ষণ থাকা, সবাইকে অ্যাটেনশন দেওয়া? সো এই জায়গাটা থেকে আমার মাঝে মধ্যে ক্ষিপ্ত লাগে যে ভাই তোমরা কি কোনো কাজ নাই? আমি তোমাদেরকে অনেক পছন্দ করি, কিন্তু একটা জিনিস আছে যে জীবনে যদি প্রোগ্রেস করতে হয় তাহলে অবশ্যই কাজের বিকল্প কিছু নাই। তো আমি সারাক্ষণ ব্যস্ততা থাকার কারণে, আর আমি এমন নিজেকে আসলে কোনো দিন ওই রকম ভাবি না যে আমি তেমন কিছু। আমি ভেরি সিম্পল একটা ছেলে। আমার ফেসবুক আমি নিজেই চালাই, আমার কোনো কেউ চালায়ও না, কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নাইও না। তবু আপনার কাছে মানুষের বেশি আবদারটা যেখানে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তো আসলে ফুটবল বলতে ব্রাজিল এবং আর্জেন্টিনা বলতে পাগল। আর ব্রাজিল সাপোর্টার মানে হচ্ছে নেইমারের সাপোর্টার। সেখানে সারাদিন আপনার সঙ্গে নেইমারকে দেখছে, আপনি নেইমারের খুব ক্লোজ একজন মানুষ। তো আপনাকে তারা হয়তো বা মনে মনে নেইমার ভাবে, একটু মনে শান্তি নেয় আর কি, যে একটু মেসেজ দেয় ভাইয়ের সাথে, যদি একটা নেইমারের সঙ্গে দেখা করার সুযোগ হয়, একটা অটোগ্রাফ পাওয়া যায় আর কি। তো এই জিনিসটা আসলে আপনার কাছে কি বিড়ম্বনা হয়ে যায় কি? না 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 না, অবশ্যই না। ধন্যবাদ যারা আসলে যাদের আবেগ, আমিও নেইমারের অসম্ভব ভক্ত, আমিও তাদের মতো একসময় ছিলাম, স্টিল নাও এখনও আছি, তার জন্য সব কিছু। মানে মাঝে মধ্যে যে বিষয়টা হয় যে প্রফেশনাল জায়গা থেকে আমি সবসময় দেখবেন যে আমি যত কম সম্ভব কথাবার্তা আমি নেইমারকে নিয়ে কম বলি, কেন অ্যাকচুয়ালি আমার কোনো রাইট নাই নেইমারকে নিয়ে অফিসিয়ালি কোনো কথা বলা, যেহেতু এটা অফিসিয়াল প্ল্যাটফর্ম ফেসবুক। আজকে আমি একটা কথা বললে কালকে এটা নিয়ে আমার কোশ্চেন স্বীকার করতে পারি পরিবারের জন্য, হোয়াই আমি এই রাইট তো আমাকে দেয় নাই। সো আমি তাদের বিজনেস পার্টনার বা একসাথে গুড টাইম কাটাই,
ওই জায়গাটা থেকে আমি মনে করি আজকে আমি এমন কিছু করব না যেটা একজন বাংলাদেশি বা বাংলাদেশি ছেলের জন্য ব্যাড রেপুটেশন ওই ফ্যামিলির জন্য ক্রিয়েট হয়। ওই জায়গাটা থেকে আমি সবসময় সচেতন থাকার চেষ্টা করি। কিন্তু মানুষ তো বুঝতে চায় না, না? যারা বুঝার বুঝবে, আর যারা না বুঝবে হয়তো একটু সময় লাগবে আমাকে বুঝিয়ে তারা দিবে এসে আর কি। যে লিখবে যে অনেক ভাব আপনার কমেন্ট বক্সে লিখে দেয়। আচ্ছা, আবার একটু অন্তুর কাছে আসে। অন্তু, আপনার কি অবস্থা, কেমন যাচ্ছে সবকিছু? ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ডাইভার্সিটি বেড়েছে, অনেকগুলো কাজের সাথে নিজেকে ইনভলভ করেছি, ওই রকম সেম রকম ভাইয়ের মতো। কিন্তু ব্যস্ততা মানে চলছে। আমার কাছে যেটা মনে হয় যে অন্তুকে মানে গানের জগৎ থেকে হারিয়ে ফেলছে। আগের মতো অন্তু গান আমার ওয়ালে আসে না। মানে বিভিন্ন আগে তো স্ক্রিনে গেলে দেখতাম যে স্টোরি দেখলাম যে অন্তু গান নিয়ে অনেক ব্যস্ত আছে। মনে হয় যেন গান নিয়ে একটু ব্যস্ততা কমে গেছে। কি নিয়ে এত ব্যস্ত? গানের ব্যস্ততা কমেছে, এটা সত্য কথা, কমাতে চাইনি আমি, কখনোই কমাতে চাই না, বাট লাইফের কিছু সার্কামস্ট্যান্সেস তো থাকে। কিছু স্টেজে এসে আমাদের একটু পরিবর্তন আসে, আমার এখন এসেছে কিছুটা। 2টা কোম্পানি একসাথে রান করতে হচ্ছে অ্যাজ এ সিইও। বাবা, বড় হয়ে গেছে। এখন আনএমপ্লয়মেন্টের জায়গাটাকেও একটু বাংলাদেশে যেন রিমুভ করা যায়, ইরেজ করা যায়, ওই জায়গা থেকে কাজও করছি। আলহামদুলিল্লাহ এখন আমাদের 11 জন কর্মচারী আছে বা আমার সহকর্মী আছে যারা আমার সাথে কাজ করে। তো এই সব মিলে একটু ব্যস্ততা চলছে, বাট আই উইল কাম ব্যাক ভেরি সুন ইনশাআল্লাহ। ঈদের পরে আবার অন ট্র্যাকে চলে আসব। এর আগে একটু ব্যস্ততা যাচ্ছে, কারণ নতুন ব্যবসাতে একটু টাইম দিতে হয়। ঠিক আছে, আমরা আজকে আড্ডা দেবো সঙ্গে সঙ্গে। যে এখন আপনাকে একটু ট্র্যাকে নামিয়ে দিতে চাই, গান শুনতে চাই। কোন গানটা শোনা যায় বলেন? এখন যদি ডেকে বলি হাবিব এসো ভাই। হাত ধরো, হ্যাঁ, চলো ভিজিয়াস বৃষ্টিতে। ঠিক আছে, কাকে ডাকাডাকি হচ্ছে আল্লাহ জানে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান, যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজিয়া বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে করুণা ধারা দৃষ্টিতে। ওনার গান শুনতে শুনতে ভাবছিলাম যে আমাদের যে আপকামিং ভাবি হবে, খুব বেশি ওনার উপর রাগ করে থাকতে পারবে না। দেখা যাবে যে ঝগড়া হয়েছে, দুজন দুই রুমে, উনি দূর থেকে গিটার দিয়ে গান গাইতেছে, ভাবি আস্তে করে আবার এসে পাশ দিয়ে বসে বসে গান শুনবে, বলে যে থাক যা হয়েছে একটু গানই গাও, মনটা ভালো হয়ে যাবে। আই উইল সিং ফর হার। এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মাঝে মধ্যে ওরে দেখে খুব রাগ হয় আমার, যে আমি জীবনে অনেক কিছুই পারি, গান গাইতে পারি না। না, এবং গান গাইতে পারলে বউয়ের সাথে যে ঝগড়া হয় হ্যাঁ। এটা আমি সমাধান করে ফেলতে পারতাম, কিছু হইলেই গান গান গাইতে পারতাম। ওনাকে দেখে রাগ হয়, আবার ওনাকে দেখে আমার আবার একটা জিনিস আমি একটু বিয়ে হয়ে যে কেন জানি আমি দেখলাম যে মানুষ যেটা পারে সেই বিষয়ে সে সিরিয়াস কম থাকে। আমার কাছে কেন জানি মনে হয় যে উনি ওনার গানটা নিয়ে খুব কম, একটু বেশি সিরিয়াস না, একটু সিরিয়াস হলে ভালো করবে আরো, এই আর কি। কিন্তু গানের প্রসঙ্গ আসতে আমি যেটা আমার চোখে ভেসে আসলো, সামহাও আমার চোখে একটা ভিডিও এসেছিল মনে হয় যে নেইমারের বাসায় বাংলা গান বাজতেছে, সামথিং এমন কিছু একটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি একটা আমার ভাইরাল হয়েছিল মাঝখান দেশে, এবং এটা আপনি আসলে- ছেড়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নেইমারের একটা সুইমিং পুল আছে, যেটা ব্রাজিলের সবচেয়ে বড় সুইমিং পুল, মানে এজ এ পার্সোনাল হাউসের মধ্যে মোর দেন $2 মিলিয়ন খরচ করছে একটা সুইমিং পুলের পিছনে। মাশাআল্লাহ। তখন আমরা সন্ধ্যার আগে আগে আমরা গোসল করলাম সুইমিং পুলে, করার পর কেউ প্যাডেল খেলতেছে, কেউ গান শুনতেছে, নেইমার প্যাডেল খেলতেছিল, আর আমরা এখানে বসা হঠাৎ করে আমার ফ্রেন্ডরা বলতেছে যে তুই একটা গান দে, আমরা তো অনেক গানই শুনি বড় হ্যাঁ। স্ক্রিনের মধ্যে, তোর দেশের একটা গান তুই লেকার। প্লে কর। এসেসের জুনাইদ ইভান, সে খুব ক্লোজ আমার বড় ভাই, আমি খুব রেসপেক্ট করি। যদি বাংলাদেশে মানে সিঙ্গিং জগতের মধ্যে একটু ডিফারেন্ট, মানে মেসেজপূর্ণ কোনো সং ডিফারেন্ট থাকে, ইভান ভাইয়ের সং। তখন হঠাৎ করে আমি একটা গান লাগাইলাম ইভান ভাইয়ের সং, ওইটা আমি ভিডিও করলাম, করে আমি ছেড়েছিলেন। ছেড়ে দিয়েছি।
ওইটাই নেইমারের বাসার হ্যাঁ, এবং ইভান ভাই মেবি শেয়ার দিয়েছিল এবং ওইটাই মনে হয় আমার ওয়ালে এসেছিল। এখন হঠাৎ করে গান শুনতে গিয়ে আমার মাথায় আসলো বিষয়টা। এই যে নেইমারের সঙ্গে কিভাবে পরিচয়, কিভাবে ব্রাজিল গিয়েছেন, এই গল্প আসলে আমরা অনেক শুনেছি, কিন্তু একটা গল্প আমি আপনার কাছ থেকে শুনিনি। সেটা হচ্ছে যে আপনার তো অনেক সময় কাটানো হয় নেইমারের সঙ্গে, তো আপনার কোনো সুন্দর এমন কোনো গল্প আছে, মোমেন্ট আছে যেটা আসলে আপনি কখনো শেয়ার করেননি নেইমারের সঙ্গে, বা আমাদের সঙ্গে শেয়ার করেননি নেইমারের সঙ্গে? আমার কয়েকটা মুহূর্ত আছে নেইমারের সাথে কাটানোর। সে একটা মুহূর্ত হলো গিয়ে, যখন আমি প্রথম দিকে নেইমারের সাথে পরিচয় হয় বা প্যারিসে যাই কন্টিনিউয়াসলি, 3rd অথবা 4th ট্রিপের মধ্যে আমি ওর বাসার মধ্যে রাত্রের বেলা আমাদের একটা ইভেন্ট ছিল পার্টিকুলার। আমরা পকার খেলি, প্রচুর কার্ড খেলি। কার্ড খেলার পর আমরা বেসিক্যালি আড্ডা মারি। তখন রাত্রের ইভেন্ট 3:30 4টা বেজে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, শীতের দিন। আমি হোটেলটা নিছি ওর বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূর, বুজিবালে। আমার কাপড় টাপড় সব হোটেলের মধ্যে, বাসার মধ্যে প্রচুর মানুষজনও ছিল আর কি। উবার ডাকতেছে, উবার আসতেছে না। আমাদের যে ড্রাইভার, ও রাত হয়ে গেছে, চলে গেছে, সিকিউরিটি ছিল। হঠাৎ করে নেইমার আমার বলতেছে, এই কী হয়েছে? আমি বলছি যে আমার তো যাইতে হইব, এখন তো উবার পাইতেছি না। বলতেছে তো যাইতে হইব মানে? তো উবার টাকা দরকার নেই, এদিকে বলছে কাপড় টাপড় কিচ্ছু আনে নাই। ভেঁ কি পর্তুগিজে, ভেঁ কি বাইলা পেগা মিয়াস হপাস ইফিকা কি, তার শব্দ অর্থ হলো গিয়ে, তুই এদিকে আস, আমার এখানে ডেস্ক আছে, তোর যেই কাপড় পছন্দ তুই নে, নিয়ে ওই পাশে রুম খালি আছে, ওইটা তোর জন্য, তুই গিয়ে থাক ওই পাশে, এবং তুই যতদিন আসছিস তুই হোটেল কালকে থেকে ক্যান্সেল কর, তুই এখানে স্টে করবে। আমি আসলে নেইমারকে মানুষ যেভাবেই চিনুক না কেন, আমার কাছে আমি নেইমারকে ডিফারেন্টভাবে চিনি। মানে ওর যে হার্ট, বা লাস্ট আরেকটা ঘটনা ঘটছে, আমরা যখন আল হিলালে ছিলাম, সৌদি আরবে আল হিলালে, আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছি যে চলে আসবো ব্রাজিলে। আমাদের অনেক লাকেজ, অনেক জিনিসপত্র, অনেক কিছু ক্যাশ টাকাও আমাদের কাছে ছিল, কারণ সবসময় ট্রাভেল করি, পকার খেলে তো ক্যাশ টাকা দিয়ে খেলি, সাথে সাথে এই হার্টসোস এখন দেওয়া লাগবে, নো চান্স, না একটু পরে দেয়, নো, নগদ আমাদের যা কাজ হয় সব নগদ। তো পকেটে টাকা নেই, তুই খেলতে টেবিলে বসতে পারবে না, আরেকজন থেকে ধার করে নিয়ে এসে টেবিলে বস, এই টাইপের আর কি। তো আমাদের বাসার সামনে একজন মানে সিকিউরিটি ছিল, সে হলো পাকিস্তানি, সে হলো 24/7, যে কেউ আসলে আগে ওকে নক করতো, করলে ও দরজা খুলে দিত, ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতো, রান্না করতো, ওই জায়গায় খাইতো আর কি। সরি, ইয়েতে, এই সৌদি আরবে, কাতার না, সৌদি আরবে। তখন সে দেখলাম যে আমাদের যেদিন চলে যাব, তখন ওর প্রতি আমরা কেউ অ্যাটেনশন দেই না, সবসময় ওকে যতটুকু পারতাম হেল্প করতাম। যাওয়ার সময় একটা খামের মধ্যে নেইমার 35,000 ইউরো, 35,000 ইউরো বলতেছে, আমার বসের বলতেছে, আমার এটা দিয়ে ওরে দিয়ে দে, ওর এই পাকিস্তানে নাকি ওর পরিবারের অবস্থা খারাপ, বা একটা বাড়ি করা লাগবে। মানে ওর মন মানসিকতা আসলে এত বিগ হার্ট, যেটা আসলে এই মুহূর্তগুলো আমার ওর সাথে কাটানো। আরেকটা স্পেশাল মুহূর্ত, সেটা হলো গিয়ে, আমার এক বড় ভাই আছে, আনোয়ার ভাই, প্যারাগুয়েতে, ওনার মেয়ের বিয়ে ছিল। আমার প্যারাগুয়েতে যাওয়া দরকার ছিল, আমার একটা ফ্লাইট ইম্পর্ট্যান্ট। তখন আমি ছিলাম রিওতে, ওর মাঙ্গারাতি বা বাসার মধ্যে। আমার রিও থেকে সাম্পালো আসতে সময় লাগে অলমোস্ট 40 মিনিট। আমাদের পুরো যে অন্যান্য ফ্রেন্ডের সাথে আমি আসতাম, হঠাৎ করে ওদের ক্যান্সেল হয়ে গেছে, ওরা আসবে না, কিন্তু আমার তো ওই ফ্লাইট কনফার্ম ছিল যে অন্য দেশে যাব। তো আমি খুব স্যাড যে ভাইয়ের মেয়ের বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারবো না, কারণ এদিক থেকে গাড়ি নিয়ে গেলে আমি যেতে পারবো না। ও কিন্তু একটা হেলিকপ্টার ইউজ করে, NGR 5 টনের হেলিকপ্টার, অনেক বড় আর কি, ব্যক্তিগত 9 জনের উঠতে পারে, 9 জনের জন্য। তখন আমি বসার পর আমার বসের বলছে, আমি যাবো কেমনে? তো কোনো অপশন নাই, তুই ওই টিকিট চেঞ্জ করবো, কালকে যাইতে হবে, আজকে রাত্রে গায়ে হলো, আমার গিয়ে পৌঁছতে হবে ওই জায়গার মধ্যে। তখন আমি কথা বলতেছি ওর বাবার সাথে, ও বলতেছে, তোরা গুজুর কি বলতেছিস, কি সমস্যা কি? আমার ওর বাপে গোতাই, তুই ক, আমি কম না, ওর বাপে আমার কয় যে তোর সমস্যা তুই গোর কাছে কি হয়েছে। মানে নেইমারের বাবা ওর বাবা, বাট কিছু কিছু জায়গার ডিসিশন মেকার ও নিজে আর কি।
তখন বলতেছি যে দেখ আমার এই অবস্থা, আমার তো এক আঙ্কেলের মেয়ের বিয়ে, ভাইয়ের মেয়ের বিয়ে, আমার তো যাওয়া লাগতো আর কি, ইয়েতে যাওয়া লাগতো। আমি বলছি খুব সিরিয়াস, আমি তো টিকিট পাইতেছি না, কারণ আমার ক্যান্সেল করা হয়েছে, তোরা তো যাস নাই, আমার যাইতে হবে সাম্পালুতে, আমি অন্য ওয়েতে যাবো। এদিকে মেয়ে কি আমি সমাধান করে দিই এটার। খুব পছন্দ করে রেসপন্সিবিলিটি নিয়ে কিছু মানে হেল্প করতে আর কি, একদম মন থেকে। একলা মানুষ 2 জন পাইলট দিয়ে হেলিকপ্টার, হচ্ছে হেলিকপ্টার তুই কোন জায়গায় থাকো সাম্পালোতে? আমি এমন একটা জায়গায় থাকি ব্রাস, ওই জায়গার মধ্যে 5 টনের হেলিকপ্টার নামানোর কোনো জায়গাই নাই। আমার যে বাসায় থাকি, আমার পার্টিকুলার বাসা, ওই বাসার মধ্যে হেলিপ্যাড নাই। তখন সিরিও লিবানেস একটা হসপিটাল আছে, ওই এরিয়াতে সবচেয়ে বড় হসপিটাল। সিরিও লিবানেসে ওর পাইলটকে দিয়ে ফোন দিছে, পারমিশন নিয়ে তখন আমারে একলা মনে করেন যে পাঠাইছে ওই জায়গার মধ্যে। আমি ওই যখনই নেইমার হেলিকপ্টার উপর দিয়ে যায়, সবাই দেখে যে নেইমার যাইতেছে। মজার ঘটনা কি, আমি যখন ওই হেলিকপ্টার থেকে নামতেছি, সবাই ভাবছে নেইমার নামতেছে। মানে পুরো হসপিটালের সবাই জানতেছে যে নেইমার জুনিয়রের হেলিকপ্টার আসতেছে, মানে নেইমার আসতেছে। আমি ওই জায়গায় গিয়ে নামলাম, আমি মানে সারপ্রাইজড যে নিচ্ছি মানুষ। এই মুহূর্তগুলো আসলে অসম্ভব ভালো মনের মানুষ। ওর বাবা, ওর মা, ওর পুরো পরিবার খুবই ভালো মনের মানুষ। এই যে আপনার কাছ থেকে ধরুন, আমরা তো ব্যক্তি নেইমারের ব্যক্তিগত জীবন আসলে ভাবে দেখি না, আমরা প্লেয়ারকে দেখি, মাঠে যাচ্ছে, খেলছে, খেলাধুলা হচ্ছে, বিরোধিতা হচ্ছে, এভাবে আমরা দেখি। খেলোয়াড় নেইমারকে দেখে অভ্যস্ত। এই যে ভিতরে যে গল্পগুলো, আসলে এগুলা শুনেও ভালো লাগছে। আমরা আরো গল্প শুনবো, কিন্তু এখন একটু অন্তুর কাছে যাই। সেটা হচ্ছে, অন্তু, মৌলিক গানের কি অবস্থা? সেই যে এই ডিসেম্বর তো হলো, তারপরে এখন কি আসবে? এখন এই গুলশান ডিসেম্বর থেকে গুলশানে চলে এসেছে, মানে নতুন গানের কাজ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। আমাদের কোর্সের একটা গান আছে, এটা আমাদের একটা টাস্ক ছিল। আমার তো মাস্টার্স কমপ্লিট হলো এই বছর 4 তারিখে। তো ওখানে একটা টাস্ক ছিল যে আমাদের 42 জন স্টুডেন্ট, তো প্রত্যেকে ঢাকার বিভিন্ন জায়গা নিয়ে গান লিখতে হতো, এরকম একটা টাস্ক ছিল। তো আমার লাকিলি সামহাও গুলশানই পড়েছে, এখন তো ওদিকে থাকা হয়, তো ওই এরিয়া পেয়েছি, এখন ওইটা নিয়ে লিখছিলাম। তো শেষ হয়নি এখনো, ঈদের পরে আর কি কমপ্লিট করে ফেলবো। কিন্তু আমরা তো একটু শুনবো, যেহেতু এই প্রসঙ্গে মানে এই গুলশানটা আমরা একটু শুনতে চাই। শোনানো যায়, কারণ কপিরাইট নেওয়া আছে অলরেডি। কপিরাইট নেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই গুলশানটা একটু শুনে আসি, যে অন্তুর আরেকটি মৌলিক গান। এই গুলশান আগে ছিল শুনশান, যখন ছিলে না তুমি। এই গুলশান আগে ছিল শুনশান, যখন ছিল না তুমি। এখন বেশ ঝলমলে রাত্রি কিংবা দিনে, তুমি আছো তাই মলিন। তোমার হাতে আমার হাত, তোমার হাতে আমার হাত, এভাবে কাটছে দিন। এই গুলশান আগে ছিল শুনশান, যখন ছিলে না তুমি। এই গুলশান আগে ছিল শুনশান, যখন ছিলে না তুমি। আপনি তো এখন গুলশানে থাকছেন, এখন কি গুলশান শুনশান মনে হয়? মানে শুনশানই তো, শুনশান আসলে আগে ছিল শুনশান, গানের কথা ছিল তো এইরকম, এই গুলশান আগে ছিল শুনশান কি যখন ছিলে না তুমি। হ্যাঁ, তার মানে এখন কেউ আছে? আসেনি, এক্সপেকটেশন থেকে গাইছি। এখন আমার লাইফ নিয়ে গান গেলে তো সব গান স্যাড হয়ে যায়, স্যাড সং তো আর গাইতে পারবো না। এখন মানে এবার হচ্ছে আপনাকে আমি খুব ভালোভাবে প্রশ্ন করতে চাই, আপনি বিয়ে করছেন কবে? ডিপেন্ড করছে আসলে। আপনিও তো বললেন আপনি মেয়ে দেখছেন, এগুলো তো খুবই না আপনি বললেন মেয়ে দেখছেন, ভাই মেয়ে দেখছে। আমি কখন বললাম? ঠিক ভাই দেখতে পারে, আমি আপনার জন্য মেয়ে দেখছি না, কনফার্ম করে দিলাম। আপনি যাকে বিয়ে করবেন পছন্দ, আপনি পছন্দের থাকলে মেয়ে দেখে আমাদের কি লাভ? আপনি বিয়ে করছেন কবে সেটা স্পষ্টভাবে বলেন। সবাই তো বলে দেখছি আগামী বছর, 2 বছর পর, আমরা এই ধরনের তো চাচ্ছি না। বয়স হয়ে গেছে না ভাই? ডেট লক করে দিলে আজকে নাকি? কোথায় বয়স? এই বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছর? হ্যাঁ, না এই বছরে তো কোনো চান্স নেই। এই বছর চান্সই নেই, আমার কাছে মন বলতেছে এই বছরই হয়ে যাবে, আশা করি। ঠিক আছে, কিন্তু ভালো। এখন যেটা নিয়ে প্রশ্ন করতে চাই, আপনি ছবি আপ করেছিলেন একটা নেইমারের সিগনেচার সহ, ঠিক আছে, সেই অনুভূতি জানতে চাই। আবার একটা প্রশ্ন আসতে পারে যে রবিন অন্তু জুটি, আপনাদের এই জুটিটা কিভাবে হলো? আচ্ছা,
আউট অফ দ্য ব্লু এটা আমি পেয়েছি, মানে জার্সিটা। তো ভাইয়ের সাথে পরিচয়টা বেশ মানে বেশ মজারই ছিল একদম, টু বি অনেস্ট। আমি ওনাকেও বলিনি কখনো, আজকে বলছি। সো ফার্স্ট যখন ভাইয়া টেক্সট করে, আমি তখন এত ভাবিনি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে তখন ভাইয়ের শুধু ভয়েস ছিল ওখানে, ভয়েস টেক্সটগুলো। আমি অতটা আর কি ভাবিনি যে রিয়েল হবে। নর্মালি ঠিক আছে। ভাইয়া তখন আমাকে প্রেস করেছে যে তোমার গান অনেক সুন্দর। তারপরে আমি আস্তে আস্তে নিজে একটু ঘাটাঘাটি করলাম, ইউটিউবে সার্চ করলাম ওনার ভয়েস শোনার জন্য, যে অ্যাকচুয়ালি এই ভয়েসটাই কিনা। তো দেখলাম যে হ্যাঁ, কোয়াইট সেম। রিয়েল ভয়েস। হ্যাঁ, তখন আমি একদিন টিএসসিতে বসেছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড ওই চায়ের দোকানে। তখন ভাইয়া ভিডিও কল দেয়। হ্যাঁ, তো ভিডিও কলে সেই দিন হলো যে নেইমারের যেই $2 মিলিয়ন যেই পুলটা, ওইটা ওই দিন ভাই আমাকে দেখায় প্রথমে, আর আমি ওনাকে প্রথম দেখি, লাইভে দেখি কল করার পরে। দেন আই গেট টু নো যে না, এটা তো রিয়েল। কারণ আমি জানতাম ভাই হচ্ছে যে ব্রাজিলে থাকে, বাট নাম্বার ছিল হচ্ছে প্যারাগুয়ের। হ্যাঁ, না, প্যারাগুয়ের নাম্বার। আমি ভাবছিলাম যে এটা স্ক্যাম। পরে ভাই আসলো দেশে, তারপর ভাইয়ের সাথে দেখা হলো। আমাদের প্রথম মনে হয় বনানীতে দেখা হয়েছে না? বনানীতে দেখা হয়েছে। বনানীতে। তারপরে আর কি আমি ওনাকে অ্যাজ এ বড় ভাইয়ের মতোই রেসপেক্ট করি। তো ওই জায়গা থেকে জার্সিটা হচ্ছে যে উনি আমার জন্য একটা গিফট হিসেবে নিয়ে এসেছিল থার্ড টাইম যখন বাংলাদেশে আসে। কিন্তু আপনি অরিজিনালি কোন দলের সাপোর্টার? সত্যি করে বলবেন, ব্রাজিলের চাপে বলা দরকার নেই। আমরা হচ্ছে ছোটবেলা থেকে অস্ট্রেলিয়ার সাপোর্ট করি ক্রিকেটে, আর ফুটবলে ব্রাজিল। ফুটবলে ব্রাজিল আর ক্রিকেট হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নাকি ভাই আছে বলে আপনি এখন ব্রাজিলের দিকে না, যাচ্ছেন? আমার অনেক আগের পোস্ট আছে। তো অনেক আগে পোস্ট আছে, মানে প্রুফ আছে যে আপনি ব্রাজিল সাপোর্টার।